এ নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়, তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে। শেখ হাসিনা নির্দোষ, কোনো অপরাধ তিনি করেননি, তিনি নিরপরাধ। বাংলাদেশের আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন খোদ অন্তর্বর্তী সরকারের আইনজীবী। শেখ হাসিনাকে আগে হয় জামিনে মুক্ত হতে হবে, নয়তো তাকে পুরোপুরি মুক্ত হতে হবে, নিরপরাধ প্রমাণ করতে হবে। দেখুন সেই দিকেই এগোচ্ছে। ইউনুস গঙের ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনুস গঙের বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে। পাশাপাশি বিএনপির দুজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছে, তারা বাংলাদেশে আর ফিরবে না এবং এখন থেকে আওয়ামী লীগের যত পর্যায়ের নেতাকর্মী গ্রেফতার হবে সবার দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। 5 ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। হ্যাঁ, ফেরার মতো সব কাজই আওয়ামী লীগ শুরু করেছে, খুব ভালোভাবেই শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু বিস্তারিত দেখব। একাধিক নেতা দেশের বাইরে চলে যাবার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছেন এবং অলরেডি শীর্ষ পর্যায়ে দুজন নেতা দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গেছেন ধরতে গেলে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব দলের পক্ষ থেকে নেবার একটা তারা উদ্যোগ নিয়েছে। এখন থেকে আওয়ামী লীগের যত পর্যায়ে নেতাকর্মী গ্রেফতার হবে সবার দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এখন মিছিলের সংখ্যা এবং মিছিলের সারি কতটা দীর্ঘ হয় এটা নিয়ে তারা অনেকটা বেকায়দায় পড়ে গেছে, যার জন্য মূলত বিহারীপট্টিতে কান্নার একটা আওয়াজ শোনা যাচ্ছে। এবং আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই, বিএনপির একাধিক নেতা দেশের বাইরে চলে যাবার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছেন এবং অলরেডি শীর্ষ পর্যায়ে দুজন নেতা দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গেছেন ধরতে গেলে। এবং শিলং সালাউদ্দিনকে তো আপনারা নিশ্চয়ই চিনেন, 9 বছর শিলংয়ে ছিলেন, এখন তিনি ত্রিপুরায় যোগাযোগ করতেছেন। মানে বুঝেন তো কি জন্য কথা বলতেছেন, যাতে ঝামেলা হইলে পরে কিংবা গণেশ যদি কোনো কারণে উল্টায় যায় সেক্ষেত্রে যেন খুব তড়িঘড়ি আখাউড়া বর্ডার দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সেখান দিয়ে ঢুকতে পারেন। এই ধরনের একটা প্রচেষ্টা তিনি চালাচ্ছেন। তিনি যেহেতু চট্টগ্রামের মানুষ, সেই ক্ষেত্রে আখাউড়া দিয়ে ঢুকতে তার জন্য তেমন একটা অসুবিধা হওয়ার কথা নয়। ইউনুস গঙের ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনুস গঙের বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে। পাশাপাশি বিএনপি, আওয়ামী লীগ যদি ফিরে আসে, এটা বলা ভুল হইলো, আওয়ামী লীগ অলরেডি আছে, মানে সর্বশক্তি নিয়ে যখন মাঠে নামবে তখন সবার প্রথম আঘাতটা কিন্তু বিএনপির উপরে আসবে। এই যে ধানমন্ডি 32 ভেঙে ফেলা, এটার দায়িত্ব নিতে হবে। এই অপরাধের জন্য সম্ভবত আমি মনে করি বিএনপির উপর একটা বিশাল একটা ঝড় যাবে এবং এই ঝড় থেকে আমার মনে হয় না বিএনপি ভবিষ্যতে আর সোজা দাঁড়াতে পারবে, কারণ বিএনপির সাংগঠনিক ভিত অনেক দুর্বল, বিএনপির কূটনৈতিক অবস্থান অনেক বেশি ভঙ্গুর এবং বিএনপির আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, এদের মধ্যে কতগুলো গ্রুপ আছে আপনাদের কোনো আইডিয়াও নাই। মির্জা ফখরুল একটা গ্রুপ, রেজভি আর একটা গ্রুপ, শিলং সালাউদ্দিন আর একটা গ্রুপ মেনটেন করে, তারপর বরকতুল্লাহ বুলুদের আর একটা গ্রুপ আছে, এনিদের একটা গ্রুপ আছে, আবার মির্জা আব্বাস এদের একটা গ্রুপ আছে, দুধু আবার একটা গ্রুপের নেতৃত্ব দেয় আর দুধ খায়। যাই হোক, একটা দলের মধ্যে যদি প্রেসিডেন্ট মেম্বার বা সদস্য সচিব বা সাধারণ সম্পাদক কি পোস্ট, বিএনপির পদ পদবি তো আসলে বুঝি না, সহ সাধারণ সম্পাদক পদ পদবি ওদের মধ্যে আছে। তো যাই হোক, বিএনপির সাংগঠনিক গঠনতন্ত্র কোনোদিন আমি পরে দেখি নাই, আমার রুচি হয় না, কারণ ওদের গঠনতন্ত্র এটা পাকিস্তানপন্থী গঠনতন্ত্র। সেই জায়গা থেকে তাদের প্রত্যেকটা নেতার আলাদা আলাদা গ্রুপ আছে এবং ছাত্র দলের আরেকটা গ্রুপ, যুব দলের আরেকটা গ্রুপ, ঢাকা মহানগরীর আলাদা একটা গ্রুপ। এদের গ্রুপিং এর মধ্যে আসলে কেউই অ্যাকচুয়ালি বিএনপিপন্থী না, এরা সবাই স্বার্থপন্থী, মানে নিজের স্বার্থ উদ্ধার হবে, সবকিছু গচ্চা যাক ওইটা দেখার তাদের বিষয় না। আমার মনেই হচ্ছে যে বিএনপির মধ্যে একটা বিশাল ভাঙন সৃষ্টি হবে এবং এই ভাঙন থেকে বিএনপি সোজা দাঁড়াতে পারবেন এবং বিএনপির মূল নেতৃত্ব আগামী দিনে আর জিয়া পরিবার থেকে আসবে না, এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। অর্থাৎ তারেক রহমান বিএনপি থেকে মাইনাস হয়ে গেছে অলরেডি এবং তারেক যে বাংলাদেশে কখনো ফিরতে পারবে না, এটা আমি আপনাদেরকে এখনো বলতেছি, আবারও বললাম, বারবার বলবো। এবং বিএনপি যদি বাংলাদেশের সরকার গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে, তারপরেও তারেক রহমান স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করবার জন্য আসবে না। শিলং সালাউদ্দিনেরও ওইটা ড্যাশ 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 করে দেবে, নিশ্চিত থাকেন আপনারা। বিএনপির দুজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছে, তারা বাংলাদেশে আর ফিরবে না এবং শিলং সালাউদ্দিন থেকে শুরু করে একাধিক নেতৃবৃন্দ প্রতিবেশী রাষ্ট্রে সেফ জোন খুঁজতেছে বিভিন্ন পর্যায়ে কথা বলে এবং তারা যেন গণেশ উল্টাইলে খুব সুন্দরভাবে সীমান্ত পার হয়ে পার যাইতে পারে। যদিও মুখে মুখে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ ভারতপন্থী দল, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিনও আসতে পারবে না, অনেক লম্বা লম্বা কথা শুনছি এই শিলং সালাউদ্দিনের মুখ থেকে। কিন্তু শিলং সালাউদ্দিন যে তলে তলে টেম্পু চালায় এটা জানতাম না, শেয়ার করলাম বিষয়টা জানার পর। শেষে আরেকটা তথ্য দিই আপনাদেরকে, আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে, সারি দীর্ঘ হচ্ছে, লোকবল বাড়তেছে এবং যেহেতু এনসিপি, জামাত, হিজবুতি
টুকাইরা বুঝতেছে না যে তারা কি করবে, তারা হতাশ হয়ে গেছে। ওই যে বললাম বিহারি পাড়ায় ক্রন্দন শুনতে পাচ্ছি আমরা, সেই জায়গা থেকে তারা এখন চেষ্টা করবে পুলিশের উপর একটা হামলা চালিয়ে সেটা আওয়ামী লীগের উপর চালিয়ে দিতে, অর্থাৎ বিভিন্ন মিছিলের আড়াল থেকে তারা পাশ থেকে পুলিশের উপর হামলা চালাবে এবং সেই হামলা আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়ে পুলিশকে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। কিন্তু প্রশাসনের যারা আমার ভিডিও দেখেন, আমি আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে বললাম, আওয়ামী লীগের কোনো লোকজন আপনাদের শত্রু না, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, কোনো সমস্যা নাই, বাট অন্যায়ভাবে কাউকে নির্যাতন নিপীড়ন করেন না, কারণ দিন কিন্তু বদল হয়। দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন আসে, আলোর পরে আবার অন্ধকার হয়, অন্ধকারের পরে আবার আলো আসে। তো ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক গতিশীল প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসবে না এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। সো যা করবেন একটু ভেবে চিন্তা করবেন, কারণ সবারই কিন্তু পরিবার আছে, পরিবারের উপর একটা ঝামেলা হোক এটা কেউ চায় না। সো ওই জায়গা থেকে আওয়ামী লীগ আপনাদের উপর কোনো প্রকার এই ধরনের আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই। যা করবে হিজবুতি, জামাতি, জঙ্গি, বিএনপি, ছাত্রদল, শিবির এরা, এবং এরা করে এটা আওয়ামী লীগের উপর দায় চাপাবে, দায় চাপিয়ে যাতে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়, ক্ষিপ্ত হয়। এইটা মোটামুটি তাদের এখন প্রাথমিক পর্যায়ের একটা প্রক্রিয়ার মধ্যে তারা যাচ্ছে। এটা গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাওয়া সূত্র মারফত এই খবর। 8 ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। এমন একটি খবর আছে, জানি রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করব এই বিষয়টি নিয়ে। আসলে কি ফিরছেন? হ্যাঁ, ফেরার মতো সব কাজই আওয়ামী লীগ শুরু করেছে, খুব ভালোভাবেই শুরু করেছে। আপনারা জানেন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার কাজ করছে দলটির সভাপতি শেখ হাসিনা নিজেই। তারা আন্তর্জাতিক মহলে খুব জোরে সোরে কাজ শুরু করেছেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব বলয়ে দেন দরবার শুরু করেছেন। এই দেন দরবারটির অগ্রভাগে রয়েছেন শেখ হাসিনা সহ আরো দুজন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভগ্নিপুত্র রিদওয়ান ববি এই কাজগুলো করছেন। জানিয়ে রাখি, মানে এই পশ্চিমা শক্তি আওয়ামী লীগ আমেরিকার রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ লবিস্ট হাউসগুলোর সঙ্গেও যোগাযোগ শুরু করেছে আওয়ামী লীগ, যাতে করে সরকারের ভেতরে এবং বিরোধী দলের ভেতরে উভয়ই সমানভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, আওয়ামী লীগের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে যেতে পারে। কাজ করছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের বিভিন্ন দপ্তরের সঙ্গেও সুনিবিড় যোগাযোগ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে, শীর্ষ পর্যায় থেকে। তারা মনে করছেন যোগাযোগগুলো অনেকখানি শুরু করেছেন এবং অনেকখানি সফলতার দিকেও যাচ্ছে। হুট করেই হয়ে যাবে এমন কোনো বিষয় নেই, কিন্তু আওয়ামী লীগ একটি সুবিধাজনক অবস্থায় আসতে শুরু করেছে। এই যোগাযোগগুলো একটু বেড়েছে এবং এই যোগাযোগগুলো রেসপন্স পাচ্ছে। আগে যেমন 5 আগস্টের পরপরই আওয়ামী লীগ থেকে আন্তর্জাতিক সব মহলই চোখ ফিরিয়ে নিয়েছে, এখন আবার চোখ রাখছে। আওয়ামী লীগ সেই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন এগুলো বিভিন্ন দালিলিক আকারে বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দেয়া হচ্ছে, স্টেট ডিপার্টমেন্টে দেয়া হচ্ছে, জাতিসংঘের বিভিন্ন দপ্তরে দেয়া হচ্ছে। সেই জায়গাগুলো থেকে তারা বিশ্বাস করে তারা ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারবে এবং ডিসেম্বরে ফিরেই তারা যেটা করবে, নির্বাচনে অংশগ্রহণের দাবিতে তারা আন্দোলন করবে, এমন একটি পরিকল্পনার কথা জানা গেছে। সেই আন্দোলনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশে ফেরাবে এবং আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ করে তুলবে আন্তর্জাতিক মহলের কাছে। সেই নির্বাচনকেই মূলত তারা আন্দোলন, নির্বাচনে আসার সুযোগ চেয়ে তারা আন্দোলন হিসেবে এই পরিকল্পনা শুরু করেছে। এই 6টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন তুলে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এটিকেও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার একটি ইঙ্গিত বলে আওয়ামী লীগ মনে করছে। দেখা যাক বন্ধুরা, ডিসেম্বরে ফেরার এই বার্তাটি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ডিসেম্বরে ফিরবে এমন প্রত্যাশাটি কতখানি সফলতার সঙ্গে আমরা সফলতা পাবে সেটি আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। এই জায়গাগুলো সরকার কিভাবে, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মিনিমাইজ করবে সেটিও আমরা দেখার অপেক্ষায় রইলাম। তবে ডিসেম্বরে ফেরার প্রত্যাশা সব মহলেই, সর্বস্তরের নেতাকর্মীদের ভেতরে বেশ জোরালোভাবেই দানা বেঁধেছে, এটি বলা যায় সুনিশ্চিত করে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থা। নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সেখানে। একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানানো হয় ওই চিঠিতে। এরপরই আলোচনায় আসে বিষয়টি। এ নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান এই চিঠি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে 6 সংস্থার চিঠি নিয়ে কথা বলেন তিনি। জানান এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার, তবে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে, মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ববোধ থেকেই কথা বলছে। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়, তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে। সব পক্ষের দৃষ্টিভঙ্গি এক নয়, তাই তাদের মতামতের ভিত্তিতে সরকার কাজ করবে কিনা সেটি প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচিত হবে। চিঠি জবাবে সরকার কোনো প্রতিক্রিয়া দেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার মতো কোনো বিষয় নয়। তারা তাদের মত জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সরকার কাজ করবে। কোনো নির্দিষ্ট বিষয়ে যদি তারা সরকার থেকে প্রতিক্রিয়া চায় তখন সেই বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানান তিনি। গেল রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশিত হয়, যেখানে একসঙ্গে স্বাক্ষর করে HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। মনে রাখতে হবে, যেদিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে সেনা হেফাজতে এদেরকে নেওয়া হয়েছে, সেদিন কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে এদের তো চাকরি চলে যাওয়ার কথা, সেটা গেছে কিনা। তো তখন তারা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের এই পরিবর্তনের বিষয়টায় তাদের ট্রাইব্যুনালের সঙ্গে কথা বলতে হবে, আর তারা তাদের যে রেশন সহ সকল সুবিধাদি বহাল আছে সেই বিষয়টাও কিন্তু সেদিনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পরিষ্কার করেছিলেন সেনা কর্মকর্তারা। তাহলে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হলেও তারা যে আর সেনা কর্মকর্তা নন, মানে আইনটা কেন মানছে না সেনাবাহিনী, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইনটা মানছে না কারণ সেনাবাহিনী জানে, যতই ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়ে বলুন না কেন যে আমরা জানি সেনাবাহিনীর ভেতরে ব্যাপক দুশ্চিন্তা, উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু সরকারের আর কারো বিরুদ্ধে মামলা দেওয়ার পরিকল্পনা